ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের মাইক্রোসফট এক্সেল কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনু। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। এই জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ফাইলটি ডেস্কটপ আইকন থেকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই পর্বে দেখব এই ফাইল মেনুর বিভিন্ন অপশনের কাজগুলো। এখানে একদম প্রথমেই রয়েছে সেভ মানে হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে যে কাজগুলো করব সেই জন্য আমরা একটা ফাইল সেভ করে নিব। এই জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে, সেখান থেকে চলে যাব সেভ অপশানে যাওয়ার পরে কম্পিউটার আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা এই ফাইলটি কোথায় সেভ করব। তো আমরা মনে করুন ডেস্কটপে আমরা একটি ফোল্ডার করব, সেখানে ফাইলটি সেভ করব। এই জন্য আমরা ডেস্কটপ ক্লিক করলাম, করার পরে আমার এখানে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশানে গিয়ে আমরা একটা ফোল্ডার সেভ করে নিতে পারি। ধরুন আমরা এখানে লিখলাম এক্সেল ক্লাস নামক একটা ফোল্ডার সেভ করে নিলাম। আমরা এক্সেল ক্লাস লিখে একটি ফোল্ডার সেভ করলাম। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করে প্রবেশ করব। ডাবল ক্লিক করার পরে এখানে রয়েছে ফাইল নেম। আমরা যে এক্সেল ফাইলটি সেভ করতে চাচ্ছি সেটি কি নামে সেভ করব সেটি আমরা এখানে দিয়ে দিব। এই জন্য আমরা এখানে ক্লিক করে লিখে দিলাম ক্লাস 1 লিখে দেওয়ার পরে আমরা এই যে এখানে সেভে ক্লিক করব। দেখুন এখন আমাদের এই এক্সেল ফাইলটি ক্লাস 1 নামে সেভ হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে আমরা যে কোনো ফাইল সেভ করে নিতে পারবো। এরপরে দেখব আমরা সেভ অ্যাজ অপশনটি হচ্ছে আমরা যে পূর্বে ফাইলটি সেভ করেছি সেটার মধ্যে যদি আমরা কোনো ফরম্যাটিং বা কোনো অঙ্ক বা যে কোনো কিছু যদি আমরা করে থাকি সেই জিনিসটাকে আমরা একই রেখে শুধু ফাইলের নামটা ভিন্নভাবে সেভ করাকেই সেভ অ্যাজ বলে। অথবা আপনি এমন একটি ফাইল নিতে চাচ্ছেন যে ফাইলটি আপনি ওই একই ফাইলের মধ্যে এটিকে আপনি রিইউজ করতে পারবেন না, অথবা আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন না। সেক্ষেত্রে ফাইলটিকে সেভ অ্যাজ করে আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন নতুন নামে সেভ করে। এই কাজটি হচ্ছে সেভ অ্যাজ দিয়ে করতে হয়। আমরা এই ফাইলটি রয়েছে ক্লাস 1 নামে, আমরা পুনরায় এখানে সেভ অ্যাজে ক্লিক করলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা ফাইলটি সেভ করতে চাচ্ছি ডেস্কটপে থাকা আমাদের এক্সেল ক্লাস নামক ফোল্ডারে। আমরা সেই ফোল্ডারে ডাবল ক্লিক দিয়ে ঢুকে এখানে লিখলাম ক্লাস 2। আমরা এই 1টাকে 2 করে দিয়ে ফাইলটিকে সেভ করে নিলাম। শুধুমাত্র কি হলো, আমার এখানে যা থাকবে সবই একই থাকবে, শুধুমাত্র আমার আগে যে নামটি রয়েছে সেই নামটি পরিবর্তন করে আমরা নতুন নামে এটি সেভ করে নিয়েছি। এই কাজটি হচ্ছে সেভ অ্যাজের মধ্য দিয়ে আমরা করে নিয়েছি। এরপরে রয়েছে ওপেন মানে হচ্ছে আমরা এই মুহূর্তে ক্লাস 2 নামক একটি এক্সেল ফাইল ওপেন করে রেখেছি। আমি যদি চাই এখানে আমার কম্পিউটারের পূর্বে থাকা অন্য কোনো এক্সেল ফাইলটি ওপেন করতে, সেক্ষেত্রে আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে মনে করুন আমরা এখানে ক্লাস 1 যে ফাইলটি রয়েছে সেটি ওপেন করব। তো আমরা এই ক্লাস 1 নামক ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলে সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমাদের কিছুক্ষণ পূর্বে ছিল ক্লাস 2 নামক ফাইলটি, এখন ক্লাস 1 নামক ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এরপরে রয়েছে ক্লোজ মানে হচ্ছে আমাদের এখানে যে ফাইলটি রয়েছে আমি সেই ফাইলটি বন্ধ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে ক্লোজে প্রেস করলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। দেখুন ক্লাস 1 নামক ফাইলটি বন্ধ হয়ে আমার পূর্বে যে ক্লাস 2 নামক ফাইলটি ওপেন ছিল সেটি এখানে দেখা যাচ্ছে। আমি চাইলে ক্লাস 2 নামক ফাইলটিও বন্ধ করে দিতে পারি। এই জন্য আমরা ফাইলে গেলাম, সেখান থেকে ক্লোজে ক্লিক করলে সেই ফাইলটিও বন্ধ হয়ে যাবে। দেখুন এখন আমাদের এক্সেল অ্যাপসের মধ্যে কোনো রকম ফাইল ওপেন করা নেই। তো আমরা একটা ফাইল ওপেন করে নিই আমাদের ক্লাসের জন্য। এই যে ফাইলে যাব, সেখান থেকে আমরা ক্লাস 1 নামক ফাইলটি ওপেন করে নিলাম। এরপরে রয়েছে ইনফো হচ্ছে আমাদের এই ফাইলকে যদি আমরা কোনো প্রকার প্রোটেক্ট ইউজ করতে চাই, যেমন হচ্ছে আমি কারো কাছে এই ফাইলটি পাঠাবো, সে চাইলে হুট করে এটি চালু করতে পারবে না। চালু করতে হলে তার থেকে পারমিশন চাইবে, ধরেন পাসওয়ার্ড চাইবে। আমরা যদি নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড দিই দেন সে এটি ওপেন করতে পারবে। আরেকটি রয়েছে আমরা যদি চাই যে আমাদের এখানে সে চাইলে ফাইলটি ওপেন করতে পারবে বাট সে কোনো প্রকার এডিট করতে পারবে না, সেটিও আমরা এই পারমিশন থেকে দিয়ে দিতে পারবো। তো আমরা এই ইনফোর উপরে আর আলাদা একটা ক্লাস নিব, এই জন্য আমরা এই ক্লাসে সেই জিনিসটি দেখাচ্ছি না। এরপরে রয়েছে রিসেন্টে গেলে আমরা এই এক্সেল ফাইলে গত 1-1.5 মাসের মধ্যে রিসেন্টলি যে কাজগুলো করেছি সবগুলো ফাইল এখানে দেখা যাবে। এরপরে রয়েছে নিউ হচ্ছে আমরা যদি পুনরায় কোনো একটি এক্সেল ফাইল নতুন করে নিতে চাই, সেক্ষেত্রে নিউতে গিয়ে নিতে পারবো। এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলতে বোঝাচ্ছে একদমই নতুন কোনো প্রকার কাজ থাকবে না, এরকম একটি ফাইল যদি আমি ক্রিয়েট করে নিতে চাই।
আর পাশে রয়েছে রিসেন্ট টেমপ্লেট, আমরা যদি রিসেন্টলি কোনো টেমপ্লেট ইউজ করি সেগুলো এখান থেকে আমরা নিতে পারবো। এছাড়াও আমরা যদি এখানে যেই বিষয়গুলো রয়েছে এগুলো যদি আমরা কোনো একটি ব্যবহার করতে চাই, যেমন এখানে আগে থেকেই অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমরা যদি এই ধরনের কোনো ডিজাইন ব্যবহার করতে চাই জাস্ট আমরা ডিজাইনের উপরে ক্লিক করে ক্রিয়েট দিলে এটি চালু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার কম্পিউটারের নেটওয়ার্ক কানেকশন না থাকার কারণে এটি এভাবেই দেখাচ্ছে। আমরা এখানে ইম্পর্টেন্ট যেটা সেটি হচ্ছে আমরা নিউতে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিতে পারি। আমরা এই জন্য ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে এখানে ক্রিয়েট পেজ করলেই একদমই নতুন একটি ওয়ার্কবুক চলে আসবে, পুনরায় এটিকে আবার সেভ করে নিতে হবে। এখানে রয়েছে প্রিন্ট, আমরা যেই ফাইলটি নিয়ে কাজ করতেছি সেই ফাইলটি যদি আমরা প্রিন্ট আকারে প্রকাশ করতে চাই বা প্রিন্ট আকারে বের করতে চাই তখনই এটি প্রিন্টের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা দেখা দিবে। তো আমরা যদি চাই যে অন্য কোনো একটি ফাইল ওপেন করে নিই, আমরা এই জন্য ওপেনে যাব, সেখান থেকে আমার কম্পিউটারের পূর্বে থাকা কোনো একটি এক্সেল ফাইল আমি ওপেন করে নিচ্ছি। ধরুন আমরা এই ফাইলটি ওপেন করে নিলাম। এই ফাইলটি ওপেন করে নেওয়ার পরে ধরুন আমরা এই ক্যাশ মেমোটি প্রিন্ট করব, এই জন্য আমরা চলে যাব ফাইলে, সেখান থেকে যাব প্রিন্টে গিয়ে আমরা এখানে ক্লিক করলেই প্রিন্ট হওয়া শুরু করবে। কিন্তু তার পূর্বে আমাদের কিছু বিষয় এখানে কাস্টমাইজ করে নিতে হবে। যেমন প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটি প্রিন্ট আকারে চাচ্ছি সেটি কত কপি চাচ্ছি, সেটি যদি 2 কপি হয় তাহলে আমরা এখানে 2 করে দিব। এরপর রয়েছে প্রিন্টার, আমাদের কম্পিউটারে কানেক্ট থাকা যতগুলো প্রিন্টার রয়েছে তার মধ্য থেকে আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেই জিনিসটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এরপরে রয়েছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। এই অপশনটির মানে হচ্ছে আমরা যেই শিটের মধ্যে, যেমন আপনারা জানেন যে একটা এক্সেল ফাইলের মধ্যে একাধিক শিট নিয়ে কাজ করা যায়, তো আমি এই মুহূর্তে যেই শিটে থেকে প্রিন্টে ক্লিক করেছি, আমি যদি শুধুমাত্র সেই শিটের যে লেখাগুলো রয়েছে বা সেই শিটের মধ্যে যে ফাইলটি রয়েছে আমরা যদি সেটি শুধু প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে দিব প্রিন্ট অ্যাক্টিভ শিট। আর এটা না দিয়ে যদি আমরা দিই প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক, মানে হচ্ছে আপনার ফাইলে যতগুলো শিট থাকবে সবগুলো শিট যদি আমরা প্রিন্ট করতে চাই দেন আমরা এটা প্রেস করব। এটা প্রেস করলে আমার এই ফাইলের মধ্যে যতগুলো শিট থাকবে এই সবগুলো এখানে দেখা যাবে। দেখুন এখানে প্রায় 70টির মতো পেজ রয়েছে, এগুলোতে আমরা ক্লিক করে করে একের পর এক আমরা বিভিন্ন ফাইলগুলো দেখতে পাবো এখানে, বা আমাদের বিভিন্ন যে এক্সেলের কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। আমরা যদি এখন এই সবগুলো প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক দিয়ে আমরা প্রিন্টে ক্লিক করলে এই সবগুলো প্রিন্ট হতে থাকবে। তো এই আপাতত আমাদের দরকার হচ্ছে আমরা প্রথম যে শিটটি ক্যাশ মেমো আকারে দেখেছি শুধুমাত্র সেটি প্রিন্ট করব, এই জন্য আমরা প্রিন্ট অ্যাক্টিভ শিটে ক্লিক করব। এরপরে এখানে রয়েছে পেজেস মানে হচ্ছে আপনি যদি পুরো শিটটা থেকে যতগুলো ফাইল থাকবে সবগুলো প্রিন্ট করতে চান বা সেখান থেকে যদি নির্দিষ্ট করে, ধরেন আমাদের এখানে আমরা কিছুক্ষণ পূর্বে যখন প্রিন্ট ইন্টায়ার ওয়ার্কবুক দিয়েছি এখানে হচ্ছে আমাদের প্রায় 70টির মতো পেজ দেখিয়েছে। তো এখান থেকে যদি আমরা নির্দিষ্ট কোনো পেজ দিই, যেমন 50 থেকে 60, এই 10টি পেজ শুধু প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আমরা এখানে সেটি লিখে দিতে পারি। এরপর হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড নাকি বোথ সাইড। আমরা যদি ডাবল সাইড প্রিন্ট করি সেক্ষেত্রে আপনার প্রিন্টার ডাবল সাইড প্রিন্ট করতে পারে, এরকম প্রিন্টার লাগবে, সেক্ষেত্রে আমরা বোথ সাইড দিয়ে দিতে পারি অথবা ওয়ান সাইডেই থাকবে। এরপর হচ্ছে কলেটেড মানে হচ্ছে আপনি যে শিটটি প্রিন্ট করতে চাচ্ছেন সেখানে যদি একাধিক পেজ থাকে সেই পেজগুলো কিভাবে প্রিন্ট হবে। আপনি মনে করুন আমাদের এখানে 10টি পেজ রয়েছে এবং পেজগুলো আমরা একটিকে 2 কপি করে চাচ্ছি, মানে 2টা শিট চাচ্ছি একটা ফাইলের। তো সেখানে হচ্ছে কলেটেড মানে হচ্ছে আপনি কিভাবে চাচ্ছেন, আপনি কি মনে করেন এক নাম্বার পেজ 2বার প্রিন্ট হবে, 2 নাম্বার পেজ 2বার প্রিন্ট হবে, 3 নাম্বার পেজ 2বার প্রিন্ট হবে, এভাবে চাচ্ছেন, নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10টা পেজ একবার প্রিন্ট হয়ে একটা শিট আলাদা হয়ে যাবে, নাকি আপনি একটা পেজকে 2বার করে প্রিন্ট করে আপনি এগুলোকে পরবর্তীতে আলাদা আলাদা করে সাজিয়ে নেবেন। তো এইটা যদি আপনি চান যে কলেটেড তাহলে হচ্ছে 1 থেকে 10 নাম্বার সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে, দেন আবার 1 থেকে 10 নাম্বার সবগুলো পেজ প্রিন্ট হয়ে 2বার এভাবে প্রিন্ট হবে। আর আনকলেটেড মানে হচ্ছে আপনি যদি ওই যে
বললাম যে একটা পেজকে আপনি দুইবার করে প্রিন্ট করবেন, মানে 10টা পেজ আমরা প্রিন্ট করব, তার মধ্যে 1 নাম্বার পেজটা দুইবার প্রিন্ট হবে, 2 নাম্বার পেজটা দুইবার প্রিন্ট হবে, 3 নাম্বার পেজটা দুইবার প্রিন্ট হবে। এভাবে আমরা এই কাজগুলো এখান থেকে করে নিতে পারি। তো এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই যে আমাদের ওরিয়েন্টেশনটা দেখব। যেমন আমাদের ক্যাশ মেমো পুরোটা কিন্তু এখানে আসে নাই। কি কারণে আসে নাই? আমাদের এই ওরিয়েন্টেশনটা হচ্ছে 48 দেয়া। আমরা এটা কি ল্যান্ডস্কেপ করে নিব। ল্যান্ডস্কেপ করে নেওয়ার পরে দেখুন আমাদের পুরো যে ক্যাশ মেমোটি আমরা প্রথমে ফাইলটি ওপেন করার পরে দেখেছি ঠিক সেভাবেই চলে আসছে। এরপরে রয়েছে লেটার। লেটার থেকে আমরা পেপার সাইজ কোনটা দিব সেটা আমরা সিলেক্ট করে নিব। ধরুন আমরা A4 দিব, তাহলে আমরা এখানে A4 ক্লিক করে নিলাম। এরপরে রয়েছে নর্মাল মার্জিন। আমাদের এখানে যে মার্জিনটা রয়েছে, যেমন উপরে কতটুকু খালি থাকবে, ডানে কতটুকু, বামে কতটুকু, নিচে কতটুকু, এই কাজটি আমরা এই যে মার্জিন থেকে করে নিতে পারবো। ধরুন আমরা যদি এখন এখানে ন্যারো দিই তাহলে আমার সব দিক থেকে ন্যারো আকারে এটি দেখাবে। আমরা যদি নর্মাল দিই তাহলে এভাবে দেখা যাবে। এরপর রয়েছে স্কেলিং। এই যে যেমন স্কেল বলতে আমরা এই যে এখানে আমাদের লেখার মাঝে এখানে ফারাক রয়েছে, এই ফারাকগুলো বিষয়। তো আমরা এখানে ক্লিক করলে দেখুন প্রথম দেখাচ্ছে ফিট শিট অন ওয়ান পেজ। এই পুরো শিটটি আমাদের এক পেজের মধ্যেই প্রিন্ট হবে। এরপরে রয়েছে ফিট অল কলাম অ্যান্ড ওয়ান পেজ। আমরা এখানে যদি আমাদের ক্যাশ মেমো এভাবে এই এত অল্প কলাম না থেকে যদি আরও অনেকগুলো কলাম হতো তাহলে সবগুলো কলাম এই একটা পেজের মধ্যেই চলে আসতো। এই জিনিসটি হচ্ছে ফিট অল কলাম পেজ দিয়ে দিলে চলে আসতো। তো যেহেতু আমাদের এখানে কলাম কম এই জন্য এতটুকুই দেখাচ্ছে। এরপর হচ্ছে ফিট অল রো ওয়ান। যেমন এখানে 12-13টা কলাম না হয়ে যদি 150 কলাম হতো, সবগুলো কলাম এই একটা পেজে চলে আসতো। এটি আমরা এখান থেকে এই যে ফিট অল রোজ অ্যান্ড ওয়ান পেজ যখন দিয়ে দিব তখন এটাই চলে আসতো। তো আমরা এখানে এটাও দিতে পারি, অথবা আমরা ফিট শিট ওয়ান পেজ এটা দিতে পারি, অথবা নো স্কেলিং যেটা ছিল সেটা দিতে পারি। কারণ আমাদের এখানে খুব বেশি কলাম অথবা রো অথবা ফাইল অনেক বড় না, এটা অনেক ছোট ফাইল, এটা আমরা এইভাবেই দিয়ে রাখতে পারি। তো মোটামুটি এগুলো হচ্ছে বেসিক। আমরা প্রিন্ট নিয়ে আরও বিস্তারিত একটি ক্লাস থাকবে। আমরা এখানে যেহেতু এখন ফাইলে কাজগুলো দেখাচ্ছি সেই জন্য আমরা এখানে স্বল্প কিছু বিষয় এখানে আমরা শেয়ার করেছি। আরও অনেকগুলো বিষয় থাকবে প্রিন্টের ক্ষেত্রে, আমরা সেটি দেখব পরবর্তীতে। এই কাজটুকু করে আমরা একদম সহজে প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এরপরে রয়েছে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ডের মধ্যে একদমই ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যদি এখানে কোনো একটি ফাইলকে পিডিএফ করে নিতে চান। যেমন আমাদের এখানে যে এক্সেলের ফাইলটি রয়েছে এটি এখন র ফাইল হিসেবে রয়েছে বা এক্সেল ফাইল হিসেবে রয়েছে। আমরা যদি এটাকে পিডিএফ আকারে নিতে চাই সেক্ষেত্রে আমরা চলে যাব ফাইলে, সেখান থেকে এই যে সেভ অ্যান্ড সেন্ডে গিয়ে আমরা ক্রিয়েট পিডিএফ /xps ডকুমেন্ট এখানে এটা ক্রিয়েট করে নিতে পারি। তো এটা নেওয়ার পরে আমরা এখান থেকে আবার পুনরায় ক্রিয়েট পিডিএফে ক্লিক করব। ক্লিক করার পরে কম্পিউটার আমাদের থেকে জানতে চাচ্ছে আমরা ফাইলটি কোথায় সেভ করব বা এই পিডিএফ ফাইলটি আমরা কোথায় সেভ করব। তো আমরা এটি আমাদের এক্সেল ক্লাস নামক যে ফোল্ডারটি করেছি সেটার মধ্যেই সেভ করব। এখানে যদি আমরা কোনো ফাইল লিখে দিতে চাই পিডিএফের যে নামটি হবে সেটি যদি দিতে চাই দিয়ে দিব। এখানে যে এক্সেল ক্লাস ফাইনালটি রয়েছে এটি থাকুক, আমরা এইভাবে রাখবো। এরপরে পাবলিশে ক্লিক করলে দেখুন আমাদের এটি এক্সেল আকারে পাবলিশ হয়ে যাবে। আমরা যে পিডিএফটি সেভ করেছি সেটি আমরা কোথায় দেখব? এটি আমরা সেভ করেছি যেখানে সেখানে দেখতে পাবো। তো এটি আমরা সেভ করেছি ডেস্কটপে। আমরা এই জন্য ফাইলটিকে ক্লোজ করে ডেস্কটপে আমরা এক্সেল ক্লাস নামক যে ফোল্ডারটি করেছি তার ভিতরে ডাবল ক্লিক করে প্রবেশ করলেই এই যে দেখা যাচ্ছে এখানে এক্সেল ক্লাস ফাইনাল নামক পিডিএফটি দেখা যাচ্ছে। আমরা যদি এই পিডিএফটা ডাবল ক্লিক করে ওপেন করতে চাই আমরা এটি সহজে ওপেন করে নিতে পারবো। দেখুন এখানের মধ্যে আমরা এই এক্সেলে যতগুলো কাজ আমরা এখানে রেখেছি সবটা এখানে এই যে দেখা যাচ্ছে। এখানে দেখুন এই যে ক্যাশ মেমো পুরো আসে নাই, এখানে এই যে নেট প্রাইসটাই রয়ে গেছে। এটি কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা এটির উপরে একটা বিস্তারিত ক্লাস থাকবে, আমরা ওখানে তখন দেখে নিতে পারবো যে এগুলো আমরা কিভাবে সলভ করব। এগুলো বেসিক্যালি প্রিন্টের সময় আমরা এগুলো সলভ করে নিতে পারবো। তো আমি যেহেতু একদম বেসিক ফাইলের কাজগুলো দেখাচ্ছি এই জন্য আমরা অন্যদিকে গিয়ে ভিডিওটি লং করতে চাচ্ছি না বা ক্লাসটি আমরা লাইনচ্যুত করতে চাচ্ছি না। আমাদের যে সিস্টেম আমরা সেই আকারে ক্লাসটি কন্টিনিউ করে যাচ্ছি। এই যে মূলত এই যে দাগটি দেখা যাচ্ছে এটি প্রিন্ট প্রিভিউর দাগ, যে আমাদের কতটুকু জায়গা দূরে প্রিন্ট হবে। যেমন আমরা এটিকে যদি জুম আউট করে নিই এখানে যে যতগুলো দাগ দেখা যাচ্ছে ততগুলো একটা পেজ, যেমন আমাদের এই লেখাগুলো পেজের বাইরে চলে আসছে, যার কারণে আমরা যখন পিডিএফে গিয়েছি তখন দেখা যাচ্ছে এটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তো এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয় আমাদের ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকুন, আমরা সেখানে এটি দেখতে পাবো। এরপরে রয়েছে অপশান হচ্ছে আপনার এক্সেলের বিভিন্ন সেটিংসগুলোকে নিয়ন্ত্রণ করা, কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করা এবং কোনো বিভিন্ন রকম কাস্টমাইজ তৈরি করে আমাদের এই পুরো এক্সেল ফাইলটি বা এক্সেল অ্যাপটি আমরা কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবো।
তো এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাস দেখার প্রত্যাশায় আজকের ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।